বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সংস্কার আন্দোলন। প্রথম ব্যক্তিত্ব ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। আজকে আমরা আলোচনা করব সংস্কার আন্দোলনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নবাব আব্দুল লতিফ সম্পর্কে। বাংলার মুসলমান সমাজের জাগরণের অন্যতম স্থপতি ছিলেন নবাব আব্দুল লতিফ। তিনি ইংরেজ শাসকবর্গের ছত্রছায়া থেকে রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে চরমভাবে অধঃপতিত বাংলার মুসলমান সমাজকে উন্নতির পথে পরিচালনার জন্য আন্তরিক ও নিঃস্বার্থ প্রয়াস পেয়েছিলেন। নবাব আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির মাহমুদ ছিলেন কলকাতা সদর দেওয়ানি আদালতের একজন আইনজীবী। কলকাতা মাদ্রাসার উচ্চশিক্ষা লাভের পর আব্দুল লতিফ প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা শুরু করেন। এরপর 1848 সালে তিনি কলকাতা মাদ্রাসায় অ্যাংলো অ্যারাবিক বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। অতঃপর 1849 খ্রিস্টাব্দে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এবং 1877 সালে প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে পদোন্নতি লাভ করেন। তিনি আয়কর কমিশনার এবং কলকাতা পৌর সংস্থার জাস্টিস অফ পিস হিসেবে দায়িত্ব পালন করেন। সধর্মীয় মুসলমানদের প্রতি তার মমত্ববোধ, সরকারি প্রশাসনিক কাজে তার নিষ্ঠা ও দক্ষতা এবং জনহিতকর কার্যক্রম পরিচালনার স্বীকৃতি স্বরূপ 1862 সালে সরকার তাকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য মনোনীত করেন। 1877 সালে সরকার তাকে সম্মানসূচক খান বাহাদুর, 1880 সালে নবাব এবং 1883 সালে সিআইই এবং 1887 সালে উচ্চতর সম্মানের প্রতীক নবাব বাহাদুর উপাধিতে ভূষিত করেন। আসলে আমরা জানি মুসলমান সম্প্রদায় ব্রিটিশদের কাছে ক্ষমতা হারিয়ে ব্রিটিশদের বিরোধিতায় শুধু লিপ্ত থাকে এবং ইংরেজি শিক্ষার প্রতি অনীহা প্রকাশ করে, যে কারণে ব্রিটিশরাও মুসলমানদের প্রতি বিরূপ ধারণা পোষণ করে এবং মুসলমানরা যেহেতু ইংরেজি চর্চা বন্ধ রাখে এবং ব্রিটিশদের সাথে সহযোগিতা বন্ধ রাখে, সেই হেতু সেই সুযোগটা অন্যান্য সম্প্রদায়ের লোকেরা গ্রহণ করে, যার ফলে মুসলমানরা দিনের পর দিন আরও অবহেলিত এবং ধ্বংস হতে থাকে। এমতো অবস্থায় নবাব আব্দুল লতিফ বুঝতে পারলেন যে মুসলমানদেরকে ইংরেজ শাসনের প্রতি অনুগত থেকে ইংরেজি শিক্ষার মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরি লাভের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। যা হোক, মুসলমান সমাজের উন্নয়নের জন্য সংস্কার আন্দোলনের অংশ হিসাবে যে সমস্ত বিষয়ে নবাব আব্দুল লতিফের অবদান অবস্মরণীয়, তার মধ্যে অন্যতম নীলকরদের হাত থেকে কৃষকদের মুক্তি, মুসলমানদের মধ্যে ইংরেজ আনুগত্য সৃষ্টি, মুসলিম সমাজে ইংরেজি শিক্ষার প্রসার, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা, মহসিন ফান্ডের যথার্থ ব্যবহার এবং মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন পাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নবাব আব্দুল লতিফ।
নবাব আব্দুল লতিফ সরকারি চাকুরিতে ম্যাজিস্ট্রেট থাকাকালে স্বচক্ষে দেখেছিলেন যে মুসলিম চাষিদের উপর নীলকরদের অত্যাচার। এই জন্যে তিনি সরকারের সাথে সহযোগিতামূলক নীতি গ্রহণ করেন এবং সরকারকে অবহিত করে এর প্রতিকার প্রার্থনা করেন। নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় ব্রিটিশ সরকার 1860 সালে নীল কমিশন গঠন করে। এই নীল কমিশনের সুপারিশের ভিত্তিতেই নীলকরদের হাত থেকে কৃষকরা মুক্তি পায়। দ্বিতীয়ত, মুসলমানদের মধ্যে ইংরেজ আনুগত্য সৃষ্টি। আমরা ইতিপূর্বে বলেছি, মুসলমানরা ব্রিটিশদের কাছে, ইংরেজদের কাছে ক্ষমতা হারিয়ে তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করত। যেহেতু তারা ক্ষমতা হারিয়েছে যাদের কাছে, তাদের প্রতি এটা স্বাভাবিক হতেই পারে, যে কারণে মুসলমান এবং ব্রিটিশ শাসকদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় এবং মুসলমানরা চাকরি হারাতে থাকে এবং আর্থিক, সামাজিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে তারা পিছিয়ে পড়তে থাকে। এমতো অবস্থায় নবাব আব্দুল লতিফ বুঝতে পারলেন যে ইংরেজদের শুধুমাত্র বিরোধিতা করে মুসলমান সম্প্রদায়ের উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়। আর সে কারণে তিনি মুসলমানদেরকে ইংরেজ শাসনের প্রতি অনুগত হওয়ার জন্যে এবং এটা মেনে নিয়ে তাদের সাথে সহযোগিতা করে সুযোগ সুবিধা গ্রহণের প্রয়াস পান। তিনি মুসলমানদেরকে ইংরেজ বিদ্বেষী মনোভাব পরিহার করে তাদের সাথে সহযোগিতা করার জন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করেন। নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় মুসলমানদের মধ্যে ইংরেজ বিদ্বেষী মনোভাব হ্রাস পায়, আর যার কারণে ইংরেজ সরকারও মুসলমানদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা শুরু করে। তৃতীয়ত, মুসলমানরা ইংরেজি শিক্ষার প্রতি অনীহা প্রদর্শন করে যাবতীয় সরকারি চাকরি হতে বঞ্চিত হতে থাকে। কেননা ব্রিটিশ সরকার সরকারি চাকরিতে তাদের একটা সমর্থক গোষ্ঠী তৈরি করে, যারা পাশ্চাত্য শিক্ষায়, বিশেষ করে ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিল। নবাব আব্দুল লতিফ মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রাখেন। 1853 সালে তিনি মুসলিম ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল নামে একটি প্রবন্ধ প্রতিযোগিতা আহ্বান করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ এবং এর মধ্যে দারুণভাবে মুসলমানরা সজাগ হয় যে আসলে ইংরেজি পরিহার করে ব্রিটিশ ভারতে চাকরি, শিক্ষা দীক্ষা কোনোভাবেই অগ্রসর হওয়া সম্ভব নয়। নবাব আব্দুল লতিফের প্রচেষ্টায় হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। ফলে এখানে মুসলমান ছাত্রদের উচ্চ ইংরেজি শিক্ষার সুযোগ তৈরি হয়। চতুর্থত, মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা। নবাব আব্দুল লতিফ 1863 সালে কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। আধুনিক শিক্ষা ও জ্ঞান বিজ্ঞান সম্পর্কে মুসলমানদেরকে সচেতন করা, তাদের মধ্যে জনমত তৈরি, তাদেরকে পরিবর্তিত অবস্থা সম্পর্কে সচেতন করাই ছিল এই সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য। মুসলমানদের মধ্যে শিক্ষার প্রসার ও তাদের প্রতি ব্রিটিশ শাসকদের সন্দেহ এবং অবিশ্বাস দূর করার ক্ষেত্রে এ সমিতি অগ্রণী ভূমিকা পালন করে। মোহামেডান লিটারেরি সোসাইটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না, তবে এর মাধ্যমে মুসলমানদের ন্যায়সঙ্গত দাবি ও আশা আকাঙ্ক্ষার কথা সরকারের কাছে তুলে ধরে তা পূরণের চেষ্টা করা হতো। মোহামেডান লিটারেরি সোসাইটি বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে ঐক্যবন্ধন সৃষ্টির
চেষ্টা করেছিল। মহসিন ফান্ডের যথাযথ ব্যবহার আমরা গত ক্লাসে জেনেছি। হাজী মোহাম্মদ মহসিন তার সমস্ত সম্পত্তি ট্রাস্ট মহসিন ফান্ড গঠন করে তাহা মুসলিম ধর্ম, মুসলিম ছাত্রদের এবং দরিদ্র দুস্থ মানুষের কাজে ব্যবহারের জন্য ওয়াকফ করেছিলেন। কিন্তু সেই মহসিন ফান্ডের টাকা সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ব্যয় করা শুরু করেছিল ব্রিটিশ শাসকরা, যে কারণে নবাব আব্দুল লতিফ এই মহসিন ফান্ডের টাকা শুধুমাত্র মুসলমান ছাত্রদের বৃত্তির কাজে যাতে ব্যয় হয় সেই ব্যবস্থায় গ্রহণে সরকারকে বাধ্য করেছিলেন এবং মহসিন ফান্ডের টাকায় কলকাতা মাদ্রাসার উন্নয়ন এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে নতুন মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন। ইসলামী আদর্শ ও অনুশাসনের প্রতি নবাব আব্দুল লতিফের শ্রদ্ধাবোধ ছিল অত্যন্ত গভীর। বস্তুত তারই আগ্রহ এবং উদ্যোগেই বঙ্গীয় ব্যবস্থাপক পরিষদে মুসলিম বিবাহ ও তালাকের নিবন্ধন স্বেচ্ছামূলক আইনটি পাশ হয় এবং মুসলিম বিবাহ তালাকের জন্য রেজিস্টার পদ সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে যে ঊনবিংশ শতাব্দীতে বাংলার মুসলিম সমাজ ছিল চরম দুর্দশাগ্রস্ত। এই দুর্দশাগ্রস্ত অবহেলিত মুসলিম নবজাগরণের জন্য নবাব আব্দুল লতিফের অবদান অনস্বীকার্য। তিনি ব্যক্তিগত চেষ্টা ও মোহামেডান লিটারেরি সোসাইটির মাধ্যমে মুসলমানদের ঘোর সংকটকালে যোগ্য নেতৃত্ব দিয়ে তাদের সঠিক পথের সন্ধান দেন। ফলে মুসলমানদের মধ্যে সৃষ্টি হয় এক নবচেতনা ও জাগরণের এবং মুসলমানরা ইংরেজি শিক্ষা গ্রহণ করা শুরু করে, যার ফলশ্রুতিতে ইংরেজ শাসনের অধীনে বিভিন্ন সরকারি চাকরিতে তারা নিয়োগ পেতে শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব সংস্কার আন্দোলনের অন্যতম পুরোধা সৈয়দ আমির আলী সম্পর্কে। তিনি 1849 সালে হুগলির এক বিখ্যাত শিয়া মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সাদাত আলী। 1867 সালে তিনি স্নাতক এবং 68 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স সহ MA পাশ করেন। 1869 সালে তিনি BL ডিগ্রি লাভ করেন এবং 1873 সালে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে এসে কলকাতা হাইকোর্টে আইন পেশায় অর্থাৎ উকালতি শুরু করেন। অতঃপর 1890 সালে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস নিযুক্ত হন। 1904 সাল পর্যন্ত তিনি সেই বিচারপতি পদে বহাল ছিলেন। 1878 থেকে 1883 সাল পর্যন্ত বঙ্গীয় আইনসভার সদস্য এবং 1883 সাল থেকে 1885 সাল পর্যন্ত গভর্নরের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছিলেন। আইনশাস্ত্রে অগাধ পাণ্ডিত্যের অধিকারী সৈয়দ আমির আলীকে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় LLD এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দ্বারা সম্মানিত করেছিল। 1904 সালে অবসর গ্রহণ করার পর থেকে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন এবং 1928 সালে তার সেখানেই মৃত্যু হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবহেলিত এবং অধঃপতিত মুসলিম সমাজের মধ্যে জাগরণ তৈরি করার জন্য তিনি উপলব্ধি করেছিলেন যে মুসলমানদেরকে নবজাগরণের জন্য পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করতে হবে এবং ব্রিটিশ সরকারের সাথে
সহযোগিতামূলক নীতি গ্রহণ করতে হবে। তবে একই সাথে তিনি মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতারও প্রয়োজনীয়তাও বিশেষভাবে উপলব্ধি করেছিলেন। তিনি মনে করতেন যে পাশ্চাত্য শিক্ষার পাশাপাশি মুসলমানরা যদি রাজনৈতিকভাবে সংগঠিত না হয় তাহলে মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বিপন্ন হয়ে যাবে। আর সে কারণে তিনি নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পন্থায় রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের কাছ থেকে দাবি আদায়ের পক্ষপাতী ছিলেন। 1877 সালে সৈয়দ আমির আলী কলকাতায় ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ভারতের বিভিন্ন প্রদেশে এই শাখা প্রতিষ্ঠিত হলে 1883 সালে এর নামকরণ করা হয় সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এটি ছিল ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন। আমির আলী 25 বছর এই সংগঠনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মুসলমান সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক চেতনা সঞ্চার ও তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা, মুসলমানদের নৈতিক উন্নতি সাধন, নিয়মতান্ত্রিক উপায়ে মুসলমানদের ন্যায্য দাবি দেওয়া সরকারের নিকট পেশ করা এবং ভারতের হিন্দু মুসলমানদের মধ্যে মৈত্রী ও সম্প্রীতি সৃষ্টি করা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মুসলমানদের সুযোগ সুবিধা আদায়ের জন্য সৈয়দ আমির আলী সর্বাত্মক চেষ্টা করেন। 1881 সালে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহসিন ফান্ডের টাকায় কলকাতায় একটি কলেজ ও মুসলমান ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস নির্মাণের দাবি করা হয়। 1882 সালে ভারতের শিক্ষা সংস্কারের জন্য হান্টার কমিশন গঠন হয়েছিল। সেই হান্টার কমিশনের নিকট মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য ছাত্র বেতন হ্রাস, মুসলিম এলাকায় মুসলিম শিক্ষক ও পরিদর্শক নিয়োগ এবং আরবি ফার্সি শিক্ষার ব্যবস্থা করার প্রস্তাব দেন। তিনি কলকাতা মাদ্রাসায় উচ্চমানের ইংরেজি শিক্ষা চালুর দাবি জানান। 1882 সালে লর্ড রিপনের কাছে প্রদত্ত এক স্মারকলিপিতে আমির আলী মুসলমানদের চাকরির বিশেষ ব্যবস্থা, বিচার বিভাগে মুসলমানদেরকে নিয়োগ এবং বিহারের আদালতে উর্দু ভাষা প্রচলনের দাবি জানান। এসব দাবির প্রেক্ষিতে 1885 সালে একটি প্রস্তাব পাশ করে ব্রিটিশরা। এতে মুসলমানরা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পান, উচ্চ শিক্ষার জন্য বৃত্তি এবং মুসলমান শিক্ষক ও পরিদর্শক নিয়োগের সিদ্ধান্ত হয়। এজন্য সৈয়দ আমির আলী এ প্রস্তাবকে মহাসনদ হিসেবে অভিহিত করেন। এ প্রস্তাবের ফলশ্রুতিতে কলকাতা মাদ্রাসায় কলেজ মানের ইংরেজি ক্লাস চালু করা হয়। তাছাড়া কারিগরি ও মেডিকেল শিক্ষায় মুসলমান ছাত্রদের বৃত্তির ব্যবস্থা করা হয়। আমির আলীর চেষ্টায় মুসলমানদের জন্য করাচিতেও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। সৈয়দ আমির আলী ছিলেন মুসলিম রেনেসাঁর অগ্রদূত, ইসলামী ও পাশ্চাত্য জ্ঞানের অধিকারী। আমির আলী ছিলেন একজন সুলেখক। আমরা জানি ইসলামের ইতিহাসে বহুল প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ, দ্য স্পিরিট অফ ইসলাম এবং এ শর্ট হিস্ট্রি অফ দি সারাসিনস, এই গ্রন্থ দুটির রচয়িতা স্যার সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলীকে তার লেখায় এবং এই গ্রন্থ রচনার কারণে তিনি অমর হয়ে আছেন। তার এই লেখনের মাধ্যমে মুসলমান সম্প্রদায়কে আত্মসচেতন করার চেষ্টা করেন। লন্ডনে মুসলিম লীগ প্রতিষ্ঠা। আমরা জানি ভারতীয় উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে
এই প্রতিষ্ঠান, রাজনৈতিক দলটি হিন্দু মুসলিম সকল ধর্ম বর্ণের মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম ছিল, কিন্তু ধীরে ধীরে কেবলমাত্র হিন্দুত্ববাদী সংগঠন এর রূপ পরিগ্রহ করে ফেলে কিছুদিনের মধ্যেই, যার কারণে ভারতীয় মুসলমানরা তাদের অধিকার নিয়ে শঙ্কায় পড়ে যায়, যে কারণে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে 1906 সালে মুসলিম লীগ, নিখিল ভারত মুসলিম লীগ নামক রাজনৈতিক প্রতিষ্ঠান জন্ম নেয়। সেই 1908 সালে সৈয়দ আমির আলী লন্ডনে মুসলিম লীগের শাখা প্রতিষ্ঠা করেছিলেন। পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে সামাজিক ও বৈষয়িক উন্নতির পাশাপাশি তিনি মুসলমানদের রাজনৈতিক জাগরণের পক্ষপাতী ছিলেন। তিনি লন্ডনে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে সেই মুসলমানদেরকে সচেতন করার চেষ্টা করেছেন। তার প্রতিষ্ঠিত সেন্ট্রাল ন্যাশনাল মোহাম্মডান অ্যাসোসিয়েশন ভারতীয় মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন হিসেবে ভূমিকা পালন করেছিল। তিনি সর্বোচ্চভাবে মুসলমানদের স্বার্থ রক্ষার চেষ্টা করেন, তবে কোনো ক্রমেই তিনি সাম্প্রদায়িক ছিলেন না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে ক্ষমতা হারানো মুসলমান সম্প্রদায় ইংরেজি শিক্ষা বর্জন এবং ব্রিটিশ সরকারের বিরোধিতা করে শুধুমাত্র পতনের দিকেই ধাবিত হচ্ছিল। ঠিক সেখান থেকে হাজী মোহাম্মদ মহসিন, নবাব আব্দুল লতিফ, স্যার সৈয়দ আমির আলী, তাদের মতো বিখ্যাত ব্যক্তিবর্গ মুসলমানদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন, তাদেরকে বোঝাতে সক্ষম হন যে ইংরেজদের শুধুমাত্র বিরোধিতা করে কোনো লাভ নাই, ইংরেজি শিক্ষা বর্জন করেও কোনো লাভ নাই, শুধু ক্ষতিই হবে। সুতরাং তাদের এই সংস্কার আন্দোলনের ফলে মুসলমানদের মধ্যে সত্যিই সচেতনতা সৃষ্টি হয়, নবজাগরণের সৃষ্টি হয়। মুসলমানরা ইংরেজি শিক্ষা গ্রহণ শুরু করে, চাকরিতে প্রবেশের সুযোগ পায় এবং তাদের আর্থসামাজিক উন্নয়নের সুযোগ পায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে দেখব যে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার ইতিহাস জানব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।